হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা, যেখানে আমরা খুব সহজভাবে সরলভাবে এবং খুব মজার ছলে এই কেমিস্ট্রি সাবজেক্টটিকে আমরা শেখার চেষ্টা করি। তো আমরা আজকে পুনরায় হাজির হয়েছি আমাদের কন্টিনিউশন নিয়ে, যেখানে আমরা সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যেটা আমরা শিখছিলাম বা পড়ছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা মূলত যেটা শিখবো সেটা হলো গড় পারমাণবিক ভর বা অ্যাভারেজ অ্যাটমিক মাস, সংকেত ভর বা ফর্মুলা মাস এবং মোলের ধারণা বা মোল কনসেপ্ট সম্পর্কে। তো ইতিমধ্যে আমরা পারমাণবিক ভর এবং আণবিক ভর সম্পর্কে আমরা জেনেছি, এবং সেখান থেকে আমাদের একটা ধারণা কি হয়েছে যে কোনো পরমাণুকে আমরা কিন্তু কখনো কেটে 2 ভাগ বা 3 ভাগ করতে পারি না। পরমাণু সবসময়তে একটা পূর্ণ সংখ্যা হিসাবেই থাকে। তো আমরা কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে যদি আমরা মেনলি এক্সাম্পল নিই, যে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভরটা কত, তার অ্যাটমিক মাসটা কত। আমরা সবাই জানি যে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে তার অ্যাটমিক মাস হচ্ছে 35.5। তাহলে এখানে আবার দশমিক কথাটা কিভাবে এলো? তবে কি পরমাণুকে কি ভাঙা যায়, তাকে টুকরো করা যায়? তো এখান থেকেই আজকের আমাদের ক্লাসের শুরু। তাহলে চলো আমরা দেখি যে গড় পারমাণবিক ভরটা কেন নেওয়া হয় এবং কিভাবে আমরা তাদের পারমাণবিক ভরকে প্রকাশ করে থাকি। এখন যদি আমরা ক্লোরিন পরমাণুকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তো ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর 35.5। তাহলে বলতে পারি কি যে একটি ক্লোরিন পরমাণুর ভর সমান সমান 35.5টি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এখানে যে আমরা হাইড্রোজেন পরমাণুটা আমরা নিয়েছি, তার সংখ্যা কতগুলি? 35.5। অর্থাৎ কোন একটি হাইড্রোজেনকে অর্ধেক করতে হয়েছে, কিন্তু হাইড্রোজেন পরমাণুকে তো অর্ধেক করতে যায় না। তাহলে আমরা এই সংখ্যাটা লিখলাম কিভাবে? আসলে ক্লোরিন যে পরমাণুটা আমরা নিচ্ছি, এই ক্লোরিন পরমাণুর দুটি আইসোটোপ কিন্তু আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। কতগুলি আইসোটোপ? মূলত দুটি আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ মানে হলো যখন দুটি পরমাণু যাদের সমস্ত কিছু একই, কিন্তু তাদের ভর যদি ভিন্ন ভিন্ন হয়, এবং এই ভর ভিন্নটা কেন হয়? তাদের নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য। তাহলে ভর যদি ভিন্ন হয়, তবে সেই ক্ষেত্রে ওই দুটি পরমাণুকে কি বলা হবে? তাদের আইসোটোপ। এখন প্রকৃতিতে ক্লোরিন পরমাণু ক্লোরিন 37 ভরযুক্ত একটা আইসোটোপ পাওয়া যায়। অর্থাৎ এই যে আমরা ক্লোরিনটা লিখছি, এই ক্লোরিনটাতে আমরা স্টার দিয়ে দিলাম, যার পারমাণবিক ভর 37। মানে হলো কি, এই একটি ক্লোরিন পরমাণু 37টি হাইড্রোজেনের ভরের সঙ্গে সমান। আরো একটা ক্লোরিন পাওয়া যায়, তার ভর হচ্ছে এক্স্যাক্টলি 35। এখানে আমরা স্টার মার্ক দিইনি। তা ধরে নিচ্ছি কি যে প্রকৃতিতে একটা ক্লোরিন আছে, একদল ক্লোরিন আছে, একটি নয় একদল ক্লোরিন আছে যাদের ভর 35। অর্থাৎ এই দলটির ক্ষেত্রে একটি ক্লোরিনের ভর 35টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমান। আর আরেক দল ক্লোরিন আছে যাদের ক্ষেত্রে একটি ক্লোরিনের ভর 37টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমান। এখন যদি আমরা এখানে যদি আমরা ন্যায় অন্যায় বিচার যদি করে থাকি, যদি আমরা বলি তাহলে আচ্ছা বলি তো, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর আমরা কাকে ধরবো? আমরা কি ক্লোরিন 37 হিসাবে হিসাব করব, নাকি 35 হিসাবে হিসাব করব? নেবো কোনটাকে? এখন যদি আমরা 37কে নিই, তাহলে 35কে বাদ দিতে হবে। আবার যদি আমরা 35কে নিই, তাহলে 37কে বাদ দিতে হবে। তাহলে এটা তো একটা অন্যায় করা হবে। দুজনের সঙ্গে আমাদের সমান বিচার করলাম কি করে? তো এই কারণে কি করা হয়, আমরা এই দুজনের ভরেরই আমরা গড় পরিমাণটা নিয়ে নিই। এখন ব্যাপার হচ্ছে এটাই, যদি আমরা গড় পরিমাণটা যদি বের করি, তাহলে কি দাঁড়ায় যে একটা ক্লোরিনের ভর 37 আর একটা ক্লোরিনের ভর 35। তাহলে তাদের গড় মানটা কত হবে? দুজন ক্লোরিনের গড় মানটা হওয়া উচিত কত? 36। তাহলে তাদের যেহেতু গড় মানটা 36 আসছে, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভরটাও 36 আসা উচিত। কিন্তু আমরা লিখছি কত? আমরা তো লিখছি 35.5। তাহলে এই গড় মানটা এলো কিভাবে? তাহলে চলো আমরা এই গড় মানটাকেই একটু আনার চেষ্টা করি। যেমনটা আমরা ইতিপূর্বে বললাম যে ক্লোরিনের একটি দলের কথা, এবং নিশ্চয়ই একটা দলের মধ্যে নিশ্চয়ই একজন বা একটা ক্লোরিন পরমাণু থাকবে না, সেখানে একাধিক ক্লোরিন পরমাণু থাকবে। তো আমাদের প্রকৃতিতে বা আমাদের পৃথিবীতে যতগুলো ক্লোরিন পরমাণু আছে, তো সেটাকে যদি আমরা 100 হিসাবে যদি আমরা দেখে নিই, শতকরা হিসাবে দেখে নিই, তো শতকরা হিসাবে 75% থাকে 35 ভরযুক্ত ক্লোরিন, এবং 25% থাকে 37 ভরযুক্ত ক্লোরিন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যদি পৃথিবীতে মোটের উপর 100 জন ক্লোরিন থাকতো, মোট 100 জন ক্লোরিন, তো মোট 100 জন ক্লোরিনের মধ্যে 75 বা 75 জন ক্লোরিন এমন থাকতো যাদের ভর হতো 35 বা 35, এবং ওই 100-র মধ্যে 25 জন ক্লোরিন এমন হতো যাদের ভর হতো কত? 37। এখন গড় মান কি করে বের করে? গড় মানটা হচ্ছে আমাদের, যদি আমরা গড় ভরের কথা যদি আমরা বলি, তো মোট ভর বাই মোট সংখ্যা। ঠিক? তাহলে তাই যদি হয়, তাহলে বলি তো, এই যে 100-র মধ্যে 75 জন বা 75টি ক্লোরিনের ভর 35, তাহলে এদের ক্ষেত্রে মোট ভরটা কত হবে? মোট ভরটা হবে 35 গুণিত 75। হ্যাঁ কি না? একজনের ভর 35, তাহলে 75 জনের ভর কত? 35 গুণিত 75। একই রকম ভাবে
যেই দল ক্লোরিনের ভর 37, তাদের সংখ্যা কত? 25 জন। তাহলে তাদের ক্ষেত্রে মোট ভর কত হবে? 37 গুণিত 25। এখন তাহলে টোটাল ক্লোরিন জাতির ক্ষেত্রে, অর্থাৎ এই যে মোট 100 জন ক্লোরিন, তাহলে 100 জন ক্লোরিনের মোট ভর কত হবে? তাহলে 100 জন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা মোট ভর বের করি, হ্যাঁ কি না? এখানে 100 জন ক্লোরিনের মোট ভর আমরা পেয়ে গেলাম। এটা কত দাঁড়াবে ক্যালকুলেশন করলে? আমি একটু ফাঁকি মারি, জাদু হয়ে গেল 3550। এই 3550 এই ভরটি কাদের ভর? এটি হলো মোট 100টি, অর্থাৎ আমাদের নেচারে যতগুলি ক্লোরিন আছে তাদের মোট ভর হচ্ছে 3550। তা আমাদের নেচারে কটা ক্লোরিনের আমরা ধরেছি? 100টা। তাহলে 100টি ক্লোরিনের মোট ভর কত? এত। 100টি ক্লোরিনের, সরি টেস্টার ছিল, ক্লোরিনের মোট ভর সমান সমান 3550। এবং এই 100টির মধ্যে কারা কারা আছে? 100টির মধ্যে 35 যুক্ত ভরেরও ক্লোরিন আছে, আবার 37 ভরেরও ক্লোরিন আছে। তাহলে বলি তো, তাহলে একটি ক্লোরিনের ভর কত হবে? 100টির ভর 3550 হলে একটির ভর কত হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সারটা কত আসবে? 35.5। ঠিক এইভাবেই ক্লোরিনের পারমাণবিক ভর সেটি একটি দশমিকে চলে আসে। এক্ষেত্রে আমরা দুটি আইসোটোপ দুজনকে আমরা প্রাধান্য দিয়েছি, এবং তাদের আইসোটোপ 35 এবং 37 হলেও গড়টা 36 কেন এলো না? 36 কখন আসতো? যদি দুজনের পরিমাণ যদি সমান থাকতো, ক্লোরিন 35 50% এবং ক্লোরিন 37 যদি 50% থাকতো, তাহলে কি হতো? তাদের পারমাণবিক ভরটা 36 আসতো। কিন্তু এখানে কেন এলো না? কারণ তাদের পরিমাণটা কিন্তু সমান নয়। এখানে 35-এর পরিমাণটা বেশি এবং 37-এর পরিমাণটা কম। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি, যে এমনই ক্লোরিনের মতো যদি অন্য কোনো পরমাণু থাকে যারা প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ হিসাবে যারা উপস্থিত, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম দশমিকে তাদের পারমাণবিক ভরটা বেরিয়ে আসে বা বের করা যায়। তো কমেন্ট সেকশনে জানাও তোমরা যে এরকম আর কি কোনো পরমাণু আছে আমাদের পর্যায় সারণীতে, বা আমাদের জানা কোনো মৌল যাদের পারমাণবিক ভরকে আমরা এইভাবে দশমিকে প্রকাশ করে থাকি। যদি জেনে থাকো কমেন্টে জানাও, এবং অবশ্যই এই ক্যালকুলেশনটা আমাকে জানাবে তাদের পার্সেন্টেজ কত এবং কিভাবে তাদের এই পারমাণবিক ভরটা দশমিকে এলো। তাহলে চলো পরবর্তী আমরা শিখে নিই সংকেত ভর সম্পর্কে। ইতিমধ্যে আমরা আণবিক ভর সম্পর্কে আমরা জেনেছি। আণবিক ভর কাকে বলে? অর্থাৎ একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাদের পারমাণবিক ভরের সমষ্টি বা যোগফলটি হলো ওই অণুর আণবিক ভর। অথবা বলা যেতে পারে কি, যে একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ বেশি, সেই সংখ্যাটাকে ওই অণুর ক্ষেত্রে আণবিক ভর বলা যায়। এখন আণবিক ভর এবং সংকেত ভর দুটোই হলো একই রকম জিনিস, একই কথা, একই জিনিস, মোট কথা হচ্ছে একই জিনিস, একটু আলাদা নয়। যেমনটা কি আমরা যদি কথার কথা বলি, এই আমরা এখানে অ্যামোনিয়া নিয়েছি, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কোন কোন পরমাণু আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। নাইট্রোজেন কতগুলো আছে? একটা। একটা নাইট্রোজেনের ভর কত আমরা জানি? 14। এবং তিনটে হাইড্রোজেনের মোট ভর কত? 3। কারণ ইন্ডিভিজুয়ালি এক একটা হাইড্রোজেন ভর কত হয়? এক করে। তাহলে কত হচ্ছে এটা? 17। এটা হচ্ছে তাদের কি? এটা হচ্ছে তাদের মলিকুলার ওয়েট বা আণবিক ভর। আমরা একই যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি NaCl বা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তাহলে কোন কোন পরমাণু আছে? সোডিয়াম আছে, ক্লোরিন আছে। একটা সোডিয়ামের ভর কত হয়? 23। এবং একটি ক্লোরিনের ভর কত হয়? ইতিমধ্যে আমরা দেখলাম কত? 35.5। তাহলে এই ক্ষেত্রে কত হবে? একই, সেম টু সেম, 58.5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সেম একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি মলিকুলার ওয়েট বা আণবিক ভর। কিন্তু এক্ষেত্রে যদি আমরা মলিকুলার ওয়েট কথাটা বলি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের টেকনিক্যালি ভুল। এই ক্ষেত্রে দেখো আমরা একই রকম কাজ করেছি, এখানেও পরমাণুগুলোর মোট ভর আমরা যোগ করেছি, এক্ষেত্রেও পরমাণুগুলোর মোট ভর আমরা যোগ করেছি। তাহলে এটাকে আমরা মলিকুলার ওয়েট বললেও এটাকে আমরা কিন্তু বলতে পারছি না। কেন পারছি না? যদিও ক্যালকুলেশনটা একই, সেম টু সেম। তার কারণটা হলো, এই যে আমরা অ্যামোনিয়াটা নিয়েছি, তো অ্যামোনিয়াটার ক্ষেত্রে যদি আমরা একটা অণুর কথা বলি, NH3 সিঙ্গেল একটা অণু, তাহলে কিন্তু এই সিঙ্গেল একটা অণুর কিন্তু অস্তিত্ব কিন্তু আছে, তার কিন্তু অস্তিত্ব আছে, অর্থাৎ আমরা তাকে কিন্তু আমরা আলাদাভাবে নিতে পারবো একটা অণুকে। কিন্তু যদি আমরা NaCl এর ক্ষেত্রে যদি দেখি, NaCl এর একটা অণু, অর্থাৎ একটা অণুতে কতগুলো সোডিয়াম পরমাণু থাকবে? একটা। এবং কতগুলো ক্লোরিন থাকবে? একটা। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু মাত্র একটা NaCl কে কিন্তু নেওয়া কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। আমরা শুধুমাত্র এইটুকু প্রশ্নকে কিন্তু নিতে পারি না।
কারণটা কি, আমার এই যে ছবিটা আমরা রেখেছি, আমরা ধরে নিচ্ছি যে প্লাস চার্জ গুলো Na প্লাস বা সোডিয়াম প্লাস এবং মাইনাস গুলো হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। তো NaCl হচ্ছে একটি আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড বা তড়িৎ যৌগ। তো তড়িৎ যৌগরা মূলত কি তৈরি করে, তারা কিন্তু কেলাস বা ল্যাটিস আকারে থাকে, এবং কেলাস বা ল্যাটিস আকারে থাকার সময় সেখানে কিন্তু একটি মাত্র ক্যাটায়ন এবং একটি মাত্র অ্যানায়ন যে থাকবে তা কিন্তু নয়। ওই সিস্টেমের মধ্যে একাধিক ক্যাটায়ন এবং একাধিক অ্যানায়ন পরস্পরের সঙ্গে তীব্র আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত থাকে। তাহলে যদি আমরা এখানে যেমন ইন্ডিভিজুয়াল, এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা অ্যামোনিয়াকে যদি আমরা আলাদা করতে চাই, অপর অ্যামোনিয়া কিন্তু বাধা দিবে না যে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এই নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু সে তুলবে না, কারণ ইন্ডিভিজুয়াল তার অস্তিত্ব আছে। কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে আমার এই বক্স করা অংশটাকে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে কিন্তু আকর্ষণ বল দ্বারা বাকি অংশগুলো কিন্তু তার সঙ্গে অটোমেটিক্যালি চলে আসবে। এক্ষেত্রে মাত্র একটা ইনিশিয়ালকে কিন্তু আমরা নিতে পারি না। তো যখন আমরা ভর ইনক্লুড করবো, কথার কথা বলছি, আমরা সেই দাঁড়িপাল্লার কথা মনে আছে, যে দাঁড়িপাল্লাতে আমরা কি রাখছিলাম, এক প্রান্তের দিকে আমরা হাইড্রোজেন পরমাণু রাখছিলাম এবং অপর প্রান্তে যাকে আমরা ওজন করতে চাইছি আমরা তাকে রাখছিলাম। এখন যদি আমরা এখানে একটা অ্যামোনিয়াকে যদি রাখতে চাই, একটা অ্যামোনিয়া, সিঙ্গেল একটা অ্যামোনিয়া, তাহলে কিন্তু সেখানে রাখা কিন্তু সম্ভব। এখানে কিন্তু অন্য কোনো অ্যামোনিয়া কিন্তু এখানে কোনো রকম প্রশ্ন তুলবে না। কিন্তু যদি আমরা এখানে যদি অ্যামোনিয়ার পরিবর্তে যদি আমরা এইখানে যদি আমরা NaCl কে যদি আমরা রাখতে চাই, তাহলে কিন্তু একটা মাত্র সোডিয়াম এবং একটা মাত্র ক্লোরিন কিন্তু আসবে না, তার সঙ্গে কিন্তু একাধিক সোডিয়াম এবং একাধিক ক্লোরিন তারাও কিন্তু একসঙ্গে চলে আসবে। তাহলে একসঙ্গে যদি চলে আসে, তাহলে শুধুমাত্র কি আমরা একটা সোডিয়াম আর ক্লোরিনকে কি এখানে ওজন করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে কি হলো, তাহলে দেখা গেল কি, যে যখন আমরা এই দাঁড়িপাল্লাতে তুলে যখন ওজন করতে যাব, তখন সেখানে একটি সোডিয়াম নয় বরং অসংখ্য বা একাধিক সোডিয়াম পরমাণু থাকছে। একই রকম ভাবে একটি ক্লোরিন নয় বরং একাধিক ক্লোরিন পরমাণু সেখানে থাকছে। তো সেজন্য যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি না, সেজন্য আমরা এখানে NaCl এর ক্ষেত্রে আণবিক ভর কথাটি আমরা লিখতে পারছি না। আণবিক ভর তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ক্ষেত্রে একটি অণুর ইন্ডিভিজুয়াল বা বিচ্ছিন্নভাবে যাদের অস্তিত্ব বর্তমান বা যাকে পাওয়া যায়। যেহেতু NaCl বা কোনো আয়নিক যৌগকে বিচ্ছিন্ন এককভাবে একটি অণু আকারে যেহেতু পাওয়া সম্ভব নয়, সেজন্য এক্ষেত্রে মলিকুলার ওয়েট বা আণবিক ভর কথাটা না বলে সংকেত ভর বা ফর্মুলা মাস কথাটা ব্যবহার করা হয়। এই ফর্মুলা মাসটা আমরা কি করে বের করছি, যেটা মলিকুলার ফর্মুলা আছে, যেমন NaCl এর ক্ষেত্রে NaCl, এই মলিকুলার ফর্মুলা থেকে আমরা তাদের পারমাণবিক ভরগুলোকে একসঙ্গে বসিয়ে যোগ করে তাদের ফর্মুলাটা বা তাদের সংকেত ভরটা বা ফর্মুলা মাসটা আমরা বের করে ফেলবো। বোঝা গেল? তার মুদ্রা কথা হচ্ছে এটাই, যে মূলত সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা বলে থাকি এবং তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা ফর্মুলা ভর বা সংকেত ভরটা বলে থাকি। বেশ, তাহলে আমরা একবার দেখে নিই ব্যাপারটা। আশা করি বোঝা গেছে। এবার আমরা চলো শুরু করি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মোল কনসেপ্ট বা মোলের ধারণা। মোল কনসেপ্ট বা মোলের ধারণা, এখানে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটা জিনিস আমরা উল্লেখ করি। আসলে আমরা এখানে সংখ্যাকে নিয়ে ডিল করব। কেমন সংখ্যা? যেমনটা আমরা কয়েকটি আমাদের গ্রামীণ বা আমাদের খুব দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া কয়েকটি যদি আমরা একক যদি আমরা বলি, যেমন আমরা ডজন কথাটা ব্যবহার করে থাকি কার জন্য, 12 সংখ্যার জন্য আমরা ডজন কথাটা ব্যবহার করে থাকি। ঠিক, তাহলে এখন সেটা কলা হোক, আপেল হোক, মানুষ হোক বা যে কোনো জিনিস হোক, কোনো ফুল হোক, ফল হোক, যাই হোক না কেন, 12 সংখ্যা মানে সেটাকে কি বোঝায়, সেটাকে এক ডজনকেই কিন্তু বোঝায়। ঠিক, তাহলে যেমনটা আমরা লিখতে পারি কি, যে সংখ্যা হিসাবে যেটি 12, সংখ্যা হিসাবে যেটি 12, সেটাকে আমরা কি বলতে পারি, এক ডজন আমরা বলতে পারি। ঠিক একই রকম ভাবে সংখ্যা হিসাবে একটা বিশেষ একটি সংখ্যা, যাকে আমরা একই রকম ভাবে মোল কথাটা বলে থাকি। কেমন জিনিস, সেই সংখ্যাটাই হলো 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাটা কিন্তু অনেক হিউজ, অনেক বিশাল বড় একটা সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 10⁻23, তার মানেটা কি, এখানে একের পরে 23টি শূন্য আছে। 23টি শূন্য মানে আমরা কল্পনা করতে পারছি যে সংখ্যাটা কতটা বড় হতে পারে। যখন সে যাই থাক না কেন, একই রকম ভাবে সেটা ফল থাক, ফুল থাক, মানুষ থাক বা যে কোনো জিনিস থাক, কোনো কণা থাক, কোনো বস্তু থাক, যদি সেই সংখ্যাটা যদি এতটা হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলে থাকবো, সেটাকে আমরা এক মোল বলে থাকবো। ওকে, বোঝা গেল? এখন এই যে বিশেষ সংখ্যা, এই সংখ্যাটাকে বলা হয় কি, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে আমরা এন সাবস্ক্রিপ্ট এ দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক,
তাহলে কি বললাম, যেখানে আমরা সংখ্যাটা দেখতে পাবো তার মানে আমরা কি বলতে পারি, এতটি বলাও যা, 1 মোল বলাও তাই। যেমনটা ঠিক 12টি কলা বলাও যা, 1 ডজন কলা বলাও তাই, একই রকম জিনিস। বোঝা গেল? এবার মজার বিষয় হচ্ছে এই অ্যাভোগাড্রোর সংখ্যার সঙ্গে আরো কিছু কিছু বিষয়ের কিন্তু একটা খুব ম্যাজিক্যালি একটা মিল পাওয়া গেল। আমরা এই মিলটাকে নিয়ে কিন্তু আমাদের মূল জানার বিষয়, এটাকে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে আমরা এখন কোন কোন দিকে যেতে পারি। এখন যেহেতু আমরা জানি যে অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে আমরা 1 মোল বলে থাকি, তা আমরা কি করলাম, মনে করি আমরা ঠিক করলাম যে কি আমরা কার্বন পরমাণুকে নিব। মনে করছি একটা যে একটা কার্বন পরমাণু, কটি পরমাণু, একটি মাত্র কার্বন পরমাণু। এবং আমরা একটা মনে করছি একটা পাত্র নিয়েছি এবং আমরা ঠিক করলাম কি যে এই কার্বন পরমাণুকে এই পাত্রের মধ্যে আমরা ধীরে ধীরে আমরা কি করতে থাকবো, অ্যাড করতে থাকবো, যোগ করতে থাকবো, নিতে থাকবো। আমরা আমরা কি করলাম, প্রথমে একটা কার্বন পরমাণু নিচ্ছি, তারপর দুটো, তারপর তিনটে, এইভাবে আমরা সংখ্যাটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি। একটা নিচ্ছি, দুটো নিচ্ছি, তিনটে, বাড়ছে বাড়ছে। মনে করো মাঝখানে আমরা হয়তো কথার কথা 10,000 সংখ্যক নিয়েছি, বাড়তে আছে বাড়তে আছে, বাড়তে বাড়তে এমন একটা সময় গেল যে তখন সংখ্যাটা কত হয়ে গেল, 0.6.022 ইন্টু 10⁻23। এতটি আমরা কার্বন পরমাণু আমরা এর মধ্যে নিয়ে ফেললাম। তাহলে এখন এই লাস্ট মোমেন্টে আমার এই পাত্রের ভেতরে কার্বন পরমাণু কতগুলি আছে, 6.022 ইন্টু 10⁻23, এতটি আছে, হ্যাঁ কি না? আবার আমরা এক্ষুনি কি কি জানলাম যে এতটি মানে কি বলা যায়, 1 মোল। অতএব আমরা কি লিখতে পারি, অতএব পাত্রে বর্তমানে 1 মোল কার্বন পরমাণু আছে। এখন এই 1 মোলটাতে মূলত আমরা সংখ্যাকে প্রকাশ করছি, এটা তো বোঝা গেল। কিন্তু এই 1 মোল কার্বন পরমাণু কি ভর কি পাওয়া যাবে? আমরা কি করলাম, ওই পাত্রটি কি আমরা একটি মনে করি আমরা একটা ওজন মাপা একটা মেশিনের উপর আমরা রেখে দিয়েছি। সচরাচর আমরা সবাই জানি, দোকানপাটে আমরা দেখেছি যে অনেক জিনিসপত্র আমরা ওই ডিজিটাল আমরা যে ওয়েট মেশিন তাতে আমরা মেপে থাকি। তা আমরা কল্পনা করি যে আমরা ওরকম ডিজিটাল একটা ওয়েট মেশিন আমরা পাত্রটিকে রেখে দিয়েছি। তাহলে এখন এই যে একটা হিউজ সংখ্যক অর্থাৎ 1 মোল পরিমাণ কার্বন পরমাণু যখন এর মধ্যে উপস্থিত থাকবে, তখন তার ভরটা কত দেখাবে এখানে, তখন সে ভরটা দেখাবে 12 গ্রাম। আমার ব্যাপারটা একটু একটা কেমন একটা মিরাক্কেল লাগছে, একটা কোইন্সিডেন্স লাগছে। কিরকম লাগছে এটা, যে আমরা ইতিপূর্বে দেখেছি কি কার্বন পরমাণুর পারমাণবিক ভরটা কত, এর অ্যাটমিক মাসটা কত ছিল কার্বন পরমাণুর ক্ষেত্রে, সেটা কিন্তু ছিল শুধুমাত্র 12। আমরা জানি অ্যাটমিক মাসের কোনো একক হয় না, কোনো ইউনিট হয় না, তাহলে শুধু শুধু এটাকে 12 লিখতে পারি। কিন্তু যখন আমরা 1 মোল পরিমাণ কার্বন পরমাণু নিলাম, একটি নয় 1 মোল পরিমাণ, অর্থাৎ এতগুলি কার্বন পরমাণু পাত্রতে নিলাম, তখন তার ভরটা দেখছি 12 গ্রাম আসছে। এই 12 এবং এই 12 খুব কাকতালীয় বা কোইন্সিডেন্টলি কিন্তু ম্যাচ করে গেল। আমরা কি করলাম ব্যাপারটা, আচ্ছা এরকম ব্যাপার, তো চলো আমরা আরেকবার ক্রস চেক করি। আমরা কি করব, সেম ভাবে আমরা অন্য একটা পরমাণুকে নেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে চলো দেখি, আমরা ধরে নিচ্ছি কথার কথা সেম ভাবে আমরা আর একটা ওরকম পাত্র নিয়েছি। এবার মনে করি পাত্রটা দেখতে একটু অন্যরকম নিচ্ছি, এবার একটা হ্যাঁ একটু আরবির মতো নিলাম পাত্রটা। আবার একই রকম আমরা ওয়েট মেশিন আমরা নিয়েছি, সেম টু সেম ওয়েট মেশিন নিয়েছি, যেখানে ওয়েট দেখাবে। এবার মনে করছি সেম ভাবে আমরা এই পাত্রের মধ্যে আমরা কার্বন পরমাণু না নিয়ে আমরা অন্য কোনো পরমাণু নিচ্ছি। ধরে নিচ্ছি আমরা কথার কথা অক্সিজেন পরমাণু নিলাম। এবার অক্সিজেন পরমাণু নিচ্ছি কতগুলি, আমরা একই রকম ভাবে অ্যাভোগাড্রোর সংখ্যক আমরা অক্সিজেন পরমাণু নিলাম এর ভিতরে। এবং সেখানে নিয়ে আমরা কি দেখলাম যে অ্যাভোগাড্রোর সংখ্যক মানে যাকে আমরা 1 মোল বারবার বলছি, 1 মোল অক্সিজেন পরমাণু নিয়ে এই যে ওজন মেশিন ওয়েট মেশিন, এখানে এখন ভরটা কত দেখালো বা কত দেখাবে, একই রকম 12 গ্রাম কি দেখাবে না, খুব কোইন্সিডেন্টলি এর ক্ষেত্রে 16 গ্রাম দেখালো। এবার আমরা ফিরে যাই একটা আণবিক ভরের ক্ষেত্রে, তো অক্সিজেন পরমাণুর অ্যাটমিক মাস বা আণবিক ভরটা কত ছিল, 16 ছিল। এইবার যদি আমরা একই রকম ভাবে বিভিন্ন পরমাণু যে কোনো র্যান্ডামলি যে কোনো পরমাণু যদি আমরা এরকম এক্সপেরিমেন্ট যদি আমরা করে থাকি, তাহলে কি দেখতে পাবো, আমরা যেই পরমাণু নিব, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, কার্বন হোক, সালফার হোক, হাইড্রোজেন হোক, কুছবি হোক, আমরা যেই পরমাণুটা নিব এই ওজন করার জন্য, সেই পরমাণুর সংখ্যা যদি 1 মোল হয়ে থাকে, সেই পরমাণুর সংখ্যা কি 1 মোল যদি হয়ে থাকে, তাহলে তার যেটা ভর দেখাবে সেই ভরটা সর্বদা ওই পরমাণুর পারমাণবিক ভরের গ্রামে প্রকাশিত ভর। ঠিক, তাহলে আমরা ক্ষেত্রে কি বলতে পারি, যে কোনো পরমাণুর ক্ষেত্রে 1 মোল পরমাণু সমান সমান ওই পরমাণুটার কি হবে, অ্যাটমিক মাস।
এবং যেটা গ্রামে প্রকাশ করবো আমরা। ঠিক, তাহলে তাই যদি হয় তাহলে সবাই একটু কমেন্ট বক্সে একটু বলো তো, যদি আমরা একই রকম ভাবে কোনো পাত্রতে 1 মোল পরিমাণ নাইট্রোজেন পরমাণু নিয়ে থাকি, তাহলে সেম ভাবে যদি আমরা ওজন মেশিনে যদি আমরা ওজন করতে পারতাম, তাহলে ওজন মেশিনে এই রিডিংটা কত আসতো। ঠিক, এবার আমরা চলো এই সংখ্যা থেকে, যেহেতু আমরা ভরের আমরা সম্পর্কটা পেলাম, একই রকম ভাবে এই সংখ্যা থেকে আর অন্য কিছু আমরা সম্পর্ক পাই কিনা। আচ্ছা, আমরা মনে করি এবার আমরা পরমাণু থেকে যদি আমরা গ্যাস যদি নিই, একটা ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলাম, একটা ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস নিলাম। আমরা দুটো গ্যাসকে পৃথকভাবে দুটি আলাদা আলাদা পাত্রতে ইন এসটিপি কন্ডিশন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ 0°C এবং 1 atm চাপ, এই কন্ডিশনে আমরা একটি পাত্রতে এটাকে রাখতে রাখলাম। একই রকম ভাবে আমরা CO2 যে গ্যাসটা নিয়েছি, এই গ্যাসের অণু আমরা নিচ্ছি, একটা দুটো তিনটে এইভাবে করতে করতে আমরা কতগুলো অণু নিব, 1 মোল পরিমাণ বা অ্যাভোগাড্রোর সংখ্যক পরিমাণ অণু আমরা এর মধ্যে নিব এই পাত্রের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে ওই পাত্রের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইডের ভরটা কত থাকবে। একই রকম যদি আমরা ওজন মেশিনে যদি আমরা ওজনটা করতাম, কত পেতাম, দেখতাম যে সেটা ভরটা পেয়ে যাচ্ছি আমরা 44 গ্রাম। কত, 44 গ্রাম। আবার একই রকম কোইন্সিডেন্টলি এই CO2 গ্যাসের মলিকুলার ওয়েটটা কত, আণবিক ভরটা কত, 44। কেন, কার্বন, একটা কার্বন কত, তার ভর কত, 12, আর দুটো অক্সিজেন কত, 16 দুগুণে 32 সমান সমান 44। তাহলে দেখা গেল কি যে শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রেই নয়, বরং অণুর ক্ষেত্রেও বা যে কোনো অণুর ক্ষেত্রে কি হতে পারে, তাদের যেটা আণবিক ভর, অণুর ক্ষেত্রে তো আণবিক ভরই হবে, তাদের যেটা আণবিক ভর সেটাই প্রকাশ পায় গ্রামে, অর্থাৎ তার যেটা মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, সেটাই কিন্তু আমরা কোথায় দেখতে পাবো, সেই ওজন মেশিনের মনিটরে আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে একই রকম ভাবে তাহলে বলি তো, যদি আমরা সেম ভাবে একই কন্ডিশনে, অর্থাৎ এখানেও যদি আমরা এসটিপিতেই একই রকম ভাবে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসকে নিতাম এই পাত্রের ভেতরে, তাহলে সেই গ্যাসের ভরটা কত আসতো, ইজিলি আমরা বলতে পারি সেই গ্যাসের ভরটা কিন্তু আসতো 17 গ্রাম। এটা কি আসতো, তাদের ভর বা মাস। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই, আমরা দুটো ক্ষেত্রেই গ্যাসের যে অণুর সংখ্যা সেটা এক নিয়েছি না আলাদা নিয়েছি, একই নিয়েছি। এক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যক নিয়েছি, এক্ষেত্রেও 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যকই নিয়েছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কি জেনেছি, ইতিমধ্যে আমরা জেনেছি কি অ্যাভোগাড্রো প্রকল্পতে, যে যদি টেম্পারেচার এবং প্রেসার এরা যদি স্থির যদি থাকে, তাহলে যদি দুটি পাত্রতে সম সংখ্যক যদি অণু থাকে, গ্যাসীয় অণু, অবশ্যই গ্যাসীয় অণু, সম সংখ্যক যদি থাকে, তাহলে তাদের আয়তনটাও কত দাঁড়াবে, তাদের আয়তনটাও দাঁড়াবে একই, সেম টু সেম। দেখা গেল কি পরবর্তীকালে পরীক্ষা করে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে এই যে আমরা 1 মোল পরিমাণ CO2 গ্যাস নিয়েছি, আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই এসটিপি কন্ডিশনে এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে 22.4 লিটার। ওকে, এবার তাই যদি হয় আমরা ডাইরেক্টলি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প আমরা এখানে অ্যাপ্লাই করি, যদি আমরা অ্যাপ্লাই করি কি কি জানতে পারবো, তাহলে এখানে যে 17 গ্রাম, গ্রামটা সে 17 হতেই পারে, কিন্তু সংখ্যাটা কত, সংখ্যাটা তো 1 মোলই। তাহলে এক্ষেত্রে আয়তনটা কত দাঁড়াবে, এক্ষেত্রে আয়তনটা তো দাঁড়াবে সেম টু সেম, আয়তন বা ভলিউম 22.4 লিটার। ঠিক, এটা কি, এটা ভলিউম। তাহলে বোঝা গেল কি, এই যে দুটো পাত্র আমরা নিয়েছি, এই দুটো পাত্রের ক্ষেত্রে তাদের ভরটা আলাদা, কিন্তু এই দুটি পাত্রের ক্ষেত্রেই এই পাত্রে উপস্থিত CO2 গ্যাসের অণুর সংখ্যা CO2 গ্যাসের অণুর সংখ্যা এবং অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা দুটো ক্ষেত্রে কি সমান, দুটো ক্ষেত্রে তাদের আয়তনের পরিমাণটা কি সমান, আলাদাটাকে আলাদা হচ্ছে তার ভরটা। এখন ভর কত হবে, যদি আমরা গ্যাস যদি বিভিন্ন বিভিন্ন নিই, তাহলে তাদের ভরটাও বিভিন্ন বিভিন্ন রকমই আসবে। ঠিক, এবং এই ভরটা কত আসবে, আমরা কি তাহলে কি দোকানে গিয়ে কি বা ওয়েট মেশিন কিনে কি বারবার কি আমরা এই ব্যাপারটা কি এক্সপেরিমেন্ট করবো, তা নিশ্চয়ই করবো না। আমরা ইজিলি কি বলতে পারি যে প্রতি ক্ষেত্রে তাদের ভরটা আসবে তাদের যেটা আণবিক ভর সেটারই গ্রামে প্রকাশিত ওজন। ঠিক, বোঝা গেল। তাহলে আমরা ইজিলি এখান থেকে আমরা কি বলতে পারি যে 1 মোল বলাও যা, অ্যাভোগাড্রোর সংখ্যা বলাও তাই, একই জিনিস। এবং সেটাকে যদি আমরা আয়তনে কনভার্ট করি, তাহলে কি বলা যেতে পারে, 22.4 লিটার। তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি, চলো একবার দেখে নিই। যদি আমরা এক বাক্যে যদি আমরা বলতে চাই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে আয়তন, এই যে আণবিক ভর, এই যে মোল, এদের মধ্যে বেসিক সম্পর্কটা কিন্তু সম্পর্ক হলো এটাই, যদি আমরা ইন কন্ডিশন যদি আমরা এসটিপি নিই, তাহলে বলতে পারি কি যে 1 মোল বলাও যা, অ্যাভোগাড্রোর সংখ্যা বলাও তাই, 22.4 লিটার বলাও যা, এবং তাদেরই আণবিক ভর গ্রামে প্রকাশ করাও তাই। অর্থাৎ আমরা 1 মোলটাকে কখনো সংখ্যা দ্বারা প্রকাশ করছি, কখনো আমরা আয়তন দ্বারা প্রকাশ করছি, কখনো আমরা ভর দ্বারা প্রকাশ করছি, যদি আমরা একই জিনিসকে বিভিন্ন ভাবে প্রকাশ করছি।
যদি আমরা উদাহরণস্বরূপ যদি বলতে যাই, কথার কথা মনে করো এখানে তিনজন ব্যক্তি তারা হয়তো কোথাও মনে করো ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, এবং তারা বেরিয়ে আসার পরে একজন প্রথম ব্যক্তি বললো যে আমি অমুক জায়গায় বেড়াতে গিয়ে আমি 1 মাস থেকে এসেছি। আর একজন বললো যে কিনা আমি অমুক জায়গায় বেড়াতে গিয়ে আমি 4 সপ্তাহ থেকে এসেছি। আর একজন বললো যে অমুক জায়গায় বেড়াতে গিয়ে আমি 28 দিন থেকে এসেছি। মনে করো মাসটা ছিল ফেব্রুয়ারি মাস, নট লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস। এবং সে ফেব্রুয়ারি মাসে একজন বলছে আমি 1 মাস থেকে এসেছি, একজন বলছে 4 সপ্তাহ থেকে এসেছি, একজন বলছে আমি 28 দিন থেকে এসেছি। তাহলে কে সব থেকে বেশি দিন ছিল? উত্তরটা হলো সবাই একই সময় ধরে ওই ওই বেড়াতে গিয়েছিল বা বাইরে ছিল। তাহলে আমরা এই যে একই সময়টাকে বিভিন্ন ভাবে প্রকাশ করলাম। কখনো আমরা 1 মাস বলে প্রকাশ করলাম, কখনো আমরা 4 সপ্তাহ বলে প্রকাশ করলাম, কখনো আমরা 28 দিন বলে প্রকাশ করলাম। যদিও আমরা 3 ভাবে প্রকাশ করছি, কিন্তু তাদের পরিমাণটা কিন্তু একই। ঠিক, তাহলে এখানেও ঠিক তাই। কথার কথা যদি আমরা এজ এক্সাম্পল যদি নিই, যে আমরা একটা বদ্ধ পাত্রের ভিতরে ইনকন্ডিশন এসটিপি যদি আমরা 28 গ্রাম যদি নাইট্রোজেন গ্যাস যদি আমরা নিয়ে থাকি, 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের অণু যদি আমরা নিয়ে থাকি, এবার এখানে তিনজন ব্যক্তিকে বলা হলো বলো তো এই 28 গ্রাম নাইট্রোজেন কতটুকু। একজন ব্যক্তি কেউ যদি বলে এর মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে, তাহলে সে কি মিথ্যা কথা বলবে? নিশ্চয়ই না। তাহলে এ কিন্তু সত্যিবাদী। তার কারণটা কি? 28 গ্রাম নাইট্রোজেন এসটিপিতে থাকা মানে সেটা কি বোঝায়? এই যে মলিকুলার ওয়েট 28, কার আণবিক ভর? নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28। তাহলে 28 গ্রাম মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যক। আর একজন ব্যক্তি বলে ফেললো যে কিনা এর মধ্যে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস আছে। এই ব্যক্তিটি সংখ্যা দিয়ে বলছিল, সংখ্যা। এ আবার কি দিয়ে বলো? আয়তন দিয়ে বলছে। বলছে কিনা এর মধ্যে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস আছে। তো এই ব্যক্তিটা সত্যবাদী যুধিষ্ঠির, এও মিথ্যা কথা বলছে না, একই কথা বলছে। একই রকম ভাবে আর একজন ব্যক্তি সে আবার বলছে যে কিনা এই পাত্রের মধ্যে 1 মোল পরিমাণ নাইট্রোজেন গ্যাস আছে। সেও কি মিথ্যা কথা বলছে? না, সেও কিন্তু সত্যি কথাই বলছে। তাহলে এই যে পাত্রের ভেতরে যে আমরা 28 গ্রাম নাইট্রোজেন নিয়েছি, এই 28 গ্রাম নাইট্রোজেনকে আমরা কখনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, কখনো আয়তন দ্বারা প্রকাশ করতে পারি, কখনো মোল দ্বারা প্রকাশ করতে পারি। বোঝা গেল? তাহলে মোল কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন আমাদের কি করতে হবে, যে সব ক্ষেত্রে তো 1 মোল ব্যাপারটা তো থাকে না, মোল বিভিন্ন রকম হতে পারে, ভর আমরা বিভিন্ন রকম নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু করতে হবে মূলত ক্যালকুলেশন। এখান থেকে ছোট্ট আমরা একটা জিনিস আমরা একটা জেনে নিই বা দেখে নিই, যে এই মোল কনসেপ্ট থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত এই সম্পর্কে আমরা ক্যালকুলেশন বা তাদের নিউমেরিক্যাল আমরা করব। তো আপাতত আমরা ছোট্ট একটা এই মোল কনসেপ্টেরই একটা প্রয়োগ আমরা দেখে নিই। হ্যাঁ, তার আগে বলে রাখি যে যদি আমরা পরমাণুকে নিই না, যে পাত্রে আমরা অণু পরমাণুগুলো নিচ্ছি, যদি আমরা পরমাণু ক্ষেত্রে নিই, তাহলে আমরা কি বলতে পারি যে 1 মোল পরমাণু বা অ্যাটম, সেটাকে একই জিনিস আমরা লিখতে পারি কি 1 গ্রাম অ্যাটম। এই গ্রাম মানে কিন্তু ওজন করে গ্রাম কিন্তু নয়। আমরা এই যে মোল কথাটা লিখছি, তো এই মোলের পরিবর্তে একত্রে আমরা গ্রাম অ্যাটম বা আমরা গ্রাম পরমাণুটা ব্যবহার করতে পারি। গ্রাম পরমাণু এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক একই রকম ভাবে যদি আমরা বলি 1 মোল অণু, তাহলে তার বদলে আমরা কি লিখতে পারি? সেম একই জিনিস, সেটাকে লিখতে পারি 1 গ্রাম অণু। এই কথাটা আমরা লিখতে পারি 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। ঠিক, এটা কিন্তু ওজন হিসাবে কিন্তু গ্রাম কিন্তু নয়। তাহলে তাই যদি হয়, আমরা যদি বলি কথার কথা, আমরা লিখছি কি 1 গ্রাম অ্যাটম হাইড্রোজেন। আমরা হাইড্রোজেনটাকে H2 তো লিখিনি, শুধু H লিখেছি, মানে কি এটা হচ্ছে আমরা অ্যাটম নিয়েছি। তো অ্যাটমটা আমরা কত নিয়েছি? 1 গ্রাম অ্যাটম। তাহলে কি ওজন করে 1 গ্রাম? না। যেখানে আমরা গ্রাম অ্যাটম কথাটা যেখানে আমরা একত্রে যেখানে লিখছি, একসঙ্গে লিখছি ছোট্ট একটা হাইফেন দিয়ে, এটার মানেই বোঝাতে চাইছে এখানে কি আছে? 1 মোল হাইড্রোজেন আছে। এবং 1 মোল হাইড্রোজেনের ভর কত হবে? যদি আমরা ভর হিসাবে দেখি তাহলে কত হবে? সেটা 1 গ্রাম হবে। হতে পারে কনফিউশন শুরু হলো। এবার আমি এক্ষুনি তো বললাম যে এই 1 গ্রামটা ওজন হিসেবে গ্রাম না, তাহলে ঘুরে তবে 1 গ্রামই এলো। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন বলে সমস্যা, আমরা অন্য কিছু নিচ্ছি। এখন আমরা নিচ্ছি মনে করি 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন। তাহলে 1 গ্রাম অ্যাটম যদি নাইট্রোজেন নিই, তার মানে কিন্তু আমরা ওজন করে 1 গ্রাম নাইট্রোজেন নিইনি। এটা বলার মানেই হলো 1 মোল নাইট্রোজেন অ্যাটম। এখন 1 মোল নাইট্রোজেন অ্যাটম যদি আমরা ভর যদি নির্ণয় করি, তাহলে কত, তার ভরটা কত দাঁড়াবে? এই নাইট্রোজেন অ্যাটমের যেটা পারমাণবিক ভর কত, সেটা 14, 14, তাহলে 14 গ্রাম। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন মানে অ্যাকচুয়ালি কত ওজন হিসেবে কত? সেটা হচ্ছে 14 গ্রাম। 1 গ্রাম কিন্তু একদমই নয়। 1 গ্রাম অ্যাটমও বলাও যা, মোল কথাটা বলাও তাই। তাহলে সোজা কথা আমরা বলতে কি পারি, যে আমরা এই মোল কথাটার পরিবর্তে আমরা কখনো গ্রাম অ্যাটম কথাটা ব্যবহার করি যখন সেটা আমরা পরমাণু নিব। আবার অ্যাজ ইউজুয়াল আমরা মোল কথাটার পরিবর্তে আমরা গ্রাম
অণু কথাটা আমরা ব্যবহার করতে পারি যখন সেটা আমরা কোনো পরমাণু না নিয়ে অণু নিব। আচ্ছা, তাই যদি হয় কথার কথা, তাহলে আমরা এখান থেকে একটা AMU কনসেপ্ট আমরা দেখে নিই। AMU অ্যাটমিক মাস ইউনিট। AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। সোজা কথা বলতে পারি কি, একটি পরমাণুর প্রকৃত ভর কত। এই যে আমরা বারবার আমরা একটা কথা বলছি, কথার কথা বলছি, কার্বন পরমাণুর পারমাণবিক ভর কত? কার্বন পরমাণুর পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, সেটা 12 বা 12 আমরা লিখছি। তার মানে যদি কথার কথা বলি, যদি আমরা একটা ওজন মেশিনে যদি আমরা একটা মাত্র কার্বন পরমাণুকে যদি আমরা তুলতাম, তবে কি সেটার ওজন কি 12 গ্রাম কি আসতো? কখনোই না। কার্বন পরমাণু এতটাই ছোট, জাস্ট ইমাজিন করো, পরমাণুকে দেখা যাবে কখনো? আমরা নিতে পারবো? আর 12 গ্রাম, একটু মাথা দিয়ে ভাবো, 12 গ্রাম এই ভরটা আমরা খুব সাধারণভাবে আমরা আমাদের পাশের মুদিখানার দোকানের যে ওজন মেশিন, সেখানে আমরা কিন্তু ওয়েট করতে পারি। 12 গ্রাম ওয়েট করাটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু খুব একটা কষ্টসাধ্য ব্যাপার কিন্তু না, ইজিলি আমরা ওয়েট করতে পারি। তাহলে যেই জিনিসের অস্তিত্বই প্রায় নেগলিজিবল, একটা মাত্র পরমাণু, তার ভর কখনো কি 12 গ্রাম হতে পারে? নিশ্চয়ই না। তাহলে অ্যাকচুয়ালি 12 গ্রামটা কার ভর বলো তো? অ্যাকচুয়ালি আমরা যদি এই ওজন মেশিনের উপর একটি পরমাণু নয়, বরং যদি আমরা এখানে 1 মোল পরিমাণ যদি আমরা কার্বন পরমাণু যদি নিতাম, তবে তাদের কি আসতো? ভরটা আসতো 12 গ্রাম। এবার ঠিক ছিল। তাহলে আমাকে এখন AMU মানে কি, একটি মাত্র পরমাণুর ভর আমাকে বের করতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমরা তাই যদি বলি, তাহলে ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অ্যাভোগাড্রোর সংখ্যক, 1 মোল মানে কত? অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক এতটি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। একটির নয়, অ্যাভোগাড্রোর সংখ্যক। তবে একটির ভর কত হবে? একটি কার্বন অ্যাটমের ভর কত হবে? নিশ্চয়ই 12/n। এই যে সংখ্যা মানটা আসবে, এটাকে আমরা AMU বলতে পারি। ঠিক, এটাকে আমরা কি বলতে পারি? AMU, অ্যাটমিক মাস ইউনিট। এই যে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা AMU, একটি পরমাণুর প্রকৃত ভর। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানাবো, যাতে আমরা এই ডাউটগুলোকে আরো একটু দূর করার চেষ্টা করতে পারি। তো যারা চ্যানেলে নতুন, তাদেরকে সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য, যাতে আমরা পরবর্তীকালে আরো বেশি উৎসাহ পাই তোমাদের জন্য এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।